রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। গতকাল আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের এজলাসে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এ সময় তিনি আদালতে রামিসা হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন। গত 24 মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন আদালত। মামলায় মোট 18 জন সাক্ষী রয়েছেন। দর্শক, এই মুহূর্তে মহানগর দায়রা আদালতের সামনে আছেন সহকর্মী সাদিয়া হক মৌ, যুক্ত হচ্ছে তার সাথে। মৌ, চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। তাবাসুম, যেমনটি বলছিলেন, আমি বর্তমানে ঢাকা মহানগর দায়রা জজের সামনে আছি এবং আপনি অবশ্যই জানেন যে গতকালকে আদালতের মাধ্যমে এজলাস যে গঠন হয়েছিল সেখানে কিন্তু অভিযোগ গঠন করা হয়েছে এবং আজকে সেই চাঞ্চল্যকর এই হত্যা ও ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে যাই, ঠিক এখানে যে আপনার চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে সকাল 7:30টার সময় এই হত্যা মামলার প্রধান যে আসামি রয়েছে সোহেল রানা, তাকে এই আদালতের যে গারদখানা ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু তিনি আছেন, তাকে রাখা হয়েছে এবং এর পাশে রয়েছে মহিলা গারদখানা যেটা রয়েছে আদালতে, সেখানে রাখা হয়েছে এই হত্যা মামলা আরেকজন অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন এবং পাশাপাশি দুটি গারদখানায় কিন্তু তাদেরকে রাখা হয়েছে এবং আজকে সময় অনুযায়ী 10:30-এর মধ্যে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এবং তাবসুম, একটু আপনার মাধ্যমে যে তথ্যটি জানাতে চাই দর্শকদের, সেটা হচ্ছে এই হত্যা মামলার বাদী সহ মোট 18 জন সাক্ষী রয়েছে। আদালত সূত্রে আমরা কথা বলে সেটা জানতে পেরেছি এবং সেখানে 18 জন যে সাক্ষী রয়েছে তার মধ্যে রয়েছেন পল্লবী থানার 6 জন পুলিশ সদস্য, ফরেনসিক রিপোর্ট যিনি করেছেন তিনি রয়েছেন এবং এখানে রয়েছেন ময়না তদন্তকারী যিনি করেছেন তিনিও কিন্তু এই মামলার সাক্ষী হিসেবে রয়েছেন এবং রামিসার বাবা, মা, প্রতিবেশী, চাচা, চাচি, খালা এবং খালু এবং রামিসার বোন, এই সব সহ 18 জন সাক্ষীর কথা রয়েছে। ঠিক এই ইনফরমেশনটা, এই তথ্যটাই আমাদেরকে জানানো হয়েছে এবং ইতিমধ্যে যেহেতু আজকে সকাল থেকেই আদালত এই শিশু দমন সহিংসতা ট্রাইব্যুনালের কার্যক্রমটা শুরু হতে যাচ্ছে রামিসার হত্যাকাণ্ডের দ্বিতীয় ধাপ, অর্থাৎ গতকালকে হয়েছে বিচার গঠন, অভিযোগ গঠন এবং আজকে শুরু হচ্ছে এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের মাধ্যমে। এবং তাবসুম, আপনি নিশ্চয় জেনে থাকবেন আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণটা শুরু হয় এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি আসামিকে কিছুক্ষণের মধ্যে পুলিশের কিন্তু খুব তৎপর রয়েছে এবং নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে পুলিশকে রেখেছেন। এর কিছুক্ষণ পরে আমাদের যেটা জানিয়েছে 10 মিনিটের মধ্যে বের হতে পারেন, বের করে আর 5তলাতে এই আদালতের 5তলা ভবনে এজলাসে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং আমাদের কাছে আরও যে তথ্যটি রয়েছে, 18 জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে 5 জন সাক্ষী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তার মধ্যে রামিসার বাবা রয়েছেন। এবং গতকালকে আমরা যেটা জানতে পেরেছিলাম, একটা আশঙ্কা ছিল যে রামিসার বাবা আজকে উপস্থিত থাকতে পারবেন কিনা, কারণ গতকালকে আমরা জেনেছি রামিসার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু তিনি আসলে তার মেয়ের বিচারের যেন দ্রুততার সাথে সম্পূর্ণ হয় এর জন্য তিনি হসপিটাল থেকে আজকে সরাসরি আদালতে এসেছেন সাক্ষ্য গ্রহণের জন্য কোনোভাবে। এবং এখানে যে আশঙ্কাটা থাকে, সাক্ষ্য গ্রহণ আদালতের সূত্র অনুযায়ী যেটা বিজ্ঞ আদালত বলেছে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার জন্য, তো সাক্ষ্য গ্রহণ অথবা সাক্ষীরা যদি ঢাকার বাইরে থাকে সেই ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ দেরি হওয়ার কথা আমরা অন্যান্য মামলায় দেখে থাকি, তবে এই মামলায় সেই আশঙ্কাটা নেই, ঠিক এমনটি আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে যেহেতু 18 জন সাক্ষীর মধ্যে 6 জন সাক্ষী উপস্থিত রয়েছেন, তো আমরা বলতেই পারি বা আশা রাখতেই পারি আজকে এবং আগামীকালকের মধ্যে 18 জন সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুত শেষ হয়ে যাবে। এবং আমরা এখনও অপেক্ষমান রয়েছি যে আসামি যে রয়েছে সোহেল রানা, তাকে নেওয়া হবে 5তলায়, যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, নিচ থেকে তাকে 5তলায় নেওয়ার পরে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং বিজ্ঞ আদালত এখানে বিচারক যিনি আছেন তিনি আসবেন। এবং তাবসুম, আরেকটা তথ্য না জানালেই নয়, সেটি হচ্ছে এই যে সোহেল রানা রয়েছে রামিসার হত্যাকাণ্ডের, তার পক্ষে কোনো আইনজীবী কিন্তু নেই, তো সেই ক্ষেত্রে যেহেতু ট্রাইব্যুনালের অধীনে এই মামলাটি রয়েছে, সেখানে বিচারকের যে ফরম্যাটটা রয়েছে গাঠনিক, তার মাধ্যমে রাষ্ট্রপক্ষের মাধ্যমে একজন আইনজীবী আসামি পক্ষের জন্য লড়বেন। তো এতটুকু তথ্য আমাদের কাছে রয়েছেন, তবে আমার কাছে
কাছে তাবাসসুম, যে সাক্ষ্য গ্রহণের যে আজকে সর্বশেষ রয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে থেকে, আমার কাছে এই ছিল সর্বশেষ। তাবাসসুম। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহানগর দায়রা আদালতের সামনে থেকে চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। বাগেরহাটের হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু মাজারের দিঘির সিঁড়ি থেকে কুমিরের টেনে নেওয়া ফাতেমা নামের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর 4:30টার দিকে মাজারঘাট থেকে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাত 8টার দিকে গোসল করতে নামার সময় শিশুটিকে কুমির কামড় দিয়ে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। স্থানীয়রা জানান, রাতে শিশুটি দিঘির ঘাটে নামলে হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরে পানির গভীরে টেনে নিয়ে যেতে শুরু করে। এ সময় ফাতেমার চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং নৌকা নিয়ে দিঘিতে নেমে তাদের উদ্ধারে অপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। ভোর 4:30টার দিকে এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট কার এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা 7 আরোহীর মধ্যে চালকসহ 4 জন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটিকে জব্দ করে। ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। ফরিদপুর যে একটা বাচ্চা মারা গেছে, মোট 5 জন। আমরা 4 জন নিয়ে চলে আসি ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করে, চালক সহ 4 জনকে মৃত ঘোষণা করে। একজন গুরুতর হয়, তাকে ফরিদপুর মেডিকেলে রেফার করে, আর অন্যান্যরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। ঈদের দীর্ঘ ছুটি শেষে সরকারি অফিস আদালত খুলেছে। আগামী রোববার থেকে পোশাক কারখানাগুলো চালু হওয়ার উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মজীবী মানুষ গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোথাও কোনো উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি। স্বস্তিতে এবং ভোগান্তিহীনভাবেই গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। তবে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা চন্দ্রা এলাকায় নেমে স্বল্প দূরত্বের যানজটের ক্ষেত্রে পরিবহন সংকটে পড়ছেন অনেক শ্রমিক ও সাধারণ যাত্রী। এই সুযোগে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঈদের ছুটি শেষ হলেও আজ রাজধানীতে ফিরছে নগরবাসী। এই মুহূর্তে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপ্নম অবনী। অবনী, ঈদ শেষে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন, আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম। এই মুহূর্তে আমি রয়েছি মহাখালী বাস স্ট্যান্ডে। এখানের অবস্থা যদি আমি আপনাকে বলি, তো আমরা বাস কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের থেকে কথা বলে জানতে পারলাম যে সকাল থেকেই আপনার বিচ্ছিন্নভাবে এখান থেকে লোকজন যাচ্ছে। তবে সকালের দিকে সবচেয়ে বেশি যেটা ছিল যে যাত্রী আসার চাপটা সকাল দিকে ছিল। অনেকেই রাতে বা বিকেলের দিকে বাসে ওঠে এবং সকালে এসে ঢাকায় পৌঁছে অফিসে জয়েন করে। আমি যদি আপনাকে দেখাই, এখানে একটু দেখেন যে এখনও বিচ্ছিন্নভাবে বাস আসছে এবং যাত্রীরা নামছে এখান থেকে। তবে আমরা কাউন্টার সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটা এই বছর লক্ষ্য করা যাচ্ছে না ঈদে। ওভার সিটিং যেটা বলা যায়, যে সিট ব্যতি রেখেও দাঁড়িয়ে অনেক যাত্রী আসা যাওয়া করছে। তবে অতিরিক্ত যেই চাপ প্রতি বছর ঈদে দেখা যায়, সেই চাপটা এবছর দেখা যাচ্ছে না। আর অনেকের সাথে যাত্রীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা বলছে যে ঈদের সময়টাতে অতিরিক্ত চাপ হয়, এই কারণে তারা অনেকেই দেখা গেছে যে সময়ের আগে চলে আসছে। ঈদের পরের দিন থেকে শুরু করে এই পর্যন্ত আস্তে আস্তে মানুষ অল্প অল্প করে লোক আসা যাওয়া করছে। এই কারণে এবার যাত্রীদের যে উপচে পড়া ভিড় বা অতিরিক্ত চাপ সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানে আমরা যাত্রীদের সাথে
কথা বলে আরও যেটা জানতে পারলাম যে ঢাকা থেকে যাওয়ার সময় যে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ ছিল, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটা হস্তক্ষেপ ছিল, কিন্তু ঢাকার দিকে আসার ক্ষেত্রে গ্রামে থেকে সেই ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে 200 টাকার ভাড়া 300 বা 350 টাকা নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তারা অতটা অবগত করতে পারছেন না বা আইনশৃঙ্খলা বাহিনী সেখানে হস্তক্ষেপ করতে পারছেন না যতটা ঢাকা থেকে যাওয়ার সময় করা হয়। আর যেটা আরেকটা কথা যেটা আপনাকে জানাতে চাই যে এখনও অনেকে যাচ্ছে, যারা যাচ্ছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বলছে যে ঈদের সময় বেশি চাপ হবে সেটা চিন্তা করে যায়নি। আবার অনেকে ঈদের সময় ছুটি পায়নি। বিশেষ করে ব্যবসায়ী যারা আছে, বিজনেস সংশ্লিষ্ট যারা আছে, তারা ঈদের সময় হচ্ছে ভিড় এড়িয়ে ঈদের পরে যাওয়াটাকে বেশি স্বাচ্ছন্দ্যের মনে করেছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে ঈদ শেষ হয়ে গেছে, এখনও দেখা গেছে যে গ্রামে যাচ্ছে, কারণ হচ্ছে ঈদের সময় যে চাপটা সেটা তারা নিতে চাচ্ছিল না। আর বাস কাউন্টার সংশ্লিষ্ট এবং যাত্রীদের সাথে আমরা কথা বলে আরও যেটা জানতে পেরেছি যে আরও 2 দিন পরে দেখা গেছে শুক্র শনিবারের দিকে ভিড়টা হয়তো আরও বাড়তে পারে, কারণ হচ্ছে গার্মেন্টস কর্মী যারা রয়েছে তাদের ঈদ ছুটিটা কিন্তু এখনও শেষ হয়নি। তো দেখা গেছে যে গার্মেন্টস কর্মীরা হয়তো শুক্র শনিবারের দিকে যখন আসা শুরু করবে তখন ঈদের এই যে যাত্রীদের আসা যাওয়ার যে চাপটা, তখন সেটা একটু আরও বেশি দেখা যেতে পারে। তো তাবাসসুম, এই ছিল আমার কাছে মহাখালী বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী বাস স্ট্যান্ড থেকে ঈদ যাত্রায় ঢাকা ফিরতে যানবাহন ও যাত্রীদের কিছু অভিযোগের কথা তুলে ধরছিলেন আমাদের সহকর্মী শবনম অবনী। ঈদুল আজহার টানা ছুটি শেষ হলেও এখনও পর্যটকদের পদভারে মুখরিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নিজেকে তৃপ্তিময় ও পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিদিন হাজার হাজার পর্যটকদের আগমন ঘটে। সমুদ্রের ঢেউয়ের সাথে মিতালি গড়ার পাশাপাশি সাগরের রহস্য ঘেরা দেশের একমাত্র সি অ্যাকোরিয়ামেও লেগেছে পর্যটকদের ভিড়। কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের তথ্য ভিডিও চিত্রে জানাচ্ছেন তামান্না সাদিকা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে ঈদুল আজহার ছুটি শেষে এখনও পর্যটকদের ঢল অব্যাহত রয়েছে। সমুদ্রের নীল জলরাশি, ঢেউয়ের গর্জন আর বিস্তীর্ণ বালুকা বেলায় যেন দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের কাছে এক চিরায়ত আকর্ষণ। শুধু সৈকতের সৌন্দর্য নয়, পর্যটকদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাগরের গভীরে রহস্য ঘেরা সামুদ্রিক জীব বৈচিত্র্যকে ঘিরে গড়ে ওঠা বিনোদন ও गवेषणा केन्द्रগুলো। हामी 3 जना नेपाली भाइ दाजुभाइ कक्सबजार घुम्न आएको छौँ अनि कक्सबजार सबै घुमेर भ्याएर हामी अहिले फिस थेरापीमा अहिले आएको छौँ। ফার্স্ট টাইম আসা, এখানে ভিজিট করলাম। আর ভিতরে আসলে মাছগুলা বা সামুদ্রিক যত রকম মাছ আছে সব আছে, সবগুলোই দেখতে অনেক সুন্দর। এখানে পর্যটকরা কাছ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী, অক্টোপাস, শামুক, কাঁকড়া, চিংড়ি, কাছিম, জেলিফিশ সহ নানা বর্ণিল ও অদ্ভুত জীবজগৎ। অনেক পর্যটক জানাচ্ছেন সমুদ্র শুধু উপরিভাগের সৌন্দর্য নয়, এর গভীরেও যে এক বিস্ময়কর প্রাণ বৈচিত্র্য রয়েছে, এই অভিজ্ঞতা তাদের জন্য নতুন এক আবিষ্কার। সাগরে অনেক ধরনের মাছ আছে যেগুলা মানে আমি দেখি নাই, এখানে এসে আমি দেখতে পেয়েছি। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এসে সামুদ্রিক প্রাণী দেখে অনেক ভালো লেগেছে। সবকিছু দেখে ভালোই লাগছে। হাঙর মাছ, তারপর কচ্ছপ, অনেক ধরনের মাছ দেখে ভালোই লেগেছে। পর্যটন সংশ্লিষ্টরা মনে করেন কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক বিনোদন ও গবেষণাধর্মী কেন্দ্রগুলো আরও উন্নত করা গেলে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে। এই প্রাণী জগতের মধ্যে যে এটা একটা বিশাল একটা জগৎ, যেটা আমরা এখনো শেষ করতে পারি না, যে আসলে সমুদ্রের মধ্যে কত প্রকার প্রাণী আছে। তা আমাদের রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড চেষ্টা করতেছে ওই সমুদ্রের তলদেশটাকে মানুষের সামনে, দর্শনার্থীর সামনে তুলে ধরা। তামান্না সাদিকা, মাই টিভি। 1875 সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন, তাই মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে বাতাসের সাথে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশপাশের এলাকা। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সরদারের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর শহরের বাসাবাড়ির ময়লা আবর্জনা ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে সদর উপজেলার মহিষের চর এলাকায়, পরে ফেলা হচ্ছে মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে।
নাক মুখ চেপে ধরে পথচারী ও যাত্রীদের করতে হচ্ছে যাতায়াত। বাতাসের সাথে ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ছড়িয়ে পড়ছে আশপাশে। এখান থেকে গাড়ি চালাইলে ময়লার কারণে আমাদের সমস্যা হয়, অনেক দুর্গন্ধ, গাড়ি স্পিড বাড়াই দেওয়া লাগে, এই কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে যায়। নাকে হাত দিয়ে তাদের এখানে যেতে হয়। আমরা মনে করি, জনগণ হিসেবে আমরা মনে করি ময়লা ফেলার স্থানটা এখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া উচিত পৌরসভার। 150 বছরের পুরনো এই পৌরসভায় নেই কোনো আধুনিক ডাম্পিং স্টেশন। টানা বৃষ্টিতে বর্জ্য থেকে বের হওয়া পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমি ও পুকুরে। এতে বাড়ছে রোগবালাই, নষ্ট হচ্ছে পরিবেশ, ক্ষুব্ধ যাত্রী, চালক, পথচারী ও এলাকাবাসী। এই ময়লায় মনে করেন কুকুর থাকলে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটতে পারে। পরিবেশ দূষণ করতেছে, তারপর দুর্গন্ধ, বাচ্চাদের শ্বাসের সমস্যা হতে পারে। এখানটা যাইতে গেলে মনে করেন অসহ্য হয়ে জায়গা, এটা যদি এখান থেকে সরাই নিয়ে অন্য কোনো জায়গায় ব্যবস্থা করতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো আর কি। তবে আশার কথা শোনালেন পৌর প্রশাসক। বললেন, এলাকাবাসীর ভোগান্তি কমাতে নেওয়া প্রকল্প অনুমোদন হয়েছে, অর্থ আসলেই শুরু হবে পরবর্তী কার্যক্রম। বর্জ্য নিয়ে আমাদের একটা আলাদা প্রকল্প অলরেডি হচ্ছে অনুমোদন হয়ে আছে, একনিক অনুমোদন হয়েছে। এটা বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল। তো জনস্বাস্থ্য প্রকৌশলের হয়ে আছে, এটা চাইনিজ অর্থায়নে হবে। তো এখন যে বিষয়টা হচ্ছে, এখানে আমরা ইতিমধ্যে আমাদের জায়গা সিলেক্ট করা হয়েছে, এখন প্রজেক্টটা শুরু হইলে আমরা হয়তো বা ওইখানে কাজে যেতে পারবো। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। ময়লা অপসারণে 111 জন পরিচ্ছন্নতা কর্মী, 30 জন ভ্যান ও ট্রাক চালক নিয়োজিত রয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। চট্টগ্রামে মিরসরাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, গভীর রাতে বারোইয়ারহাট এলাকায় আল নূর হাসপাতালের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ পিস ভাঙ্গা ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় 2,04,84,000 টাকা। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং গাড়ির চালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। গণনা করার পরে আমরা দেখতে পাই যে এখানে প্রায় ৬৭,৬৮০ পিস ইয়াবা ছিল। এর পাশাপাশি কিছু ভাঙ্গাচোরা অংশ ছিল, সেটা প্রায় ৬০০-৭০০ মতো। তো এই ইয়াবাটা আমরা এখানে জব্দ করেছি আইনগতভাবে, আর সাথে পাশাপাশি যে প্রাইভেট কারটি ছিল সেই প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক সহ আয়শা সিদ্দিকা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বড় চণ্ডীপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৩,৭০০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইন উদ্ধারের পর তাকে মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের ইন্সপেক্টর আব্দুর রহমান, এসআই আলমগীর হোসেন, জাহেদ আল জাফরি, তাহমুদার রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নেত্রকোনা শহরের উত্তর কাটলি এলাকায় বাসায় প্রবেশ করে মনোয়ারা বেগম চায়না নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় গৃহবধূর স্বামী আবু চান ও ছেলে মুন্নাকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে ঘাতক। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক আব্দুর রশিদকে স্থানীয়রা হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যায়নি, তবে ঘটনার সাথে জড়িত আব্দুর রশিদকে আটক করা হয়েছে। আমার ভাই মনে আমি শুধু কেন করতে পারলাম না, আমার সাথে খারাপ করছে, এর মনে নেশা করে আইসি ডাক্তারছে। পরে এলাকার মানুষজন আইসে পরে তার উপরে একটা রশি আছে দেখেছিলেন, ওই রশিতে তারা বান্ধা রাখছিল। ঘটনাটা ঘটেছে, আমরা যাই জড়িত থাকুক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা জীবন এগিয়ে নিতে চট্টগ্রামে শিক্ষা সামগ্রী, নগদ সহায়তা ও অনুদান বিতরণ করেছে ডি অ্যাডভান্টেজ পিপলস অ্যাসোসিয়েশন ডাপা। নগরীর হালি শহরের জেপি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন নগর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে মহানগরীর 280 জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও নগদ সহায়তা বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। শিক্ষার প্রসারে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। সংস্কৃতি জাতীয়তাবাদ এবং ক্রীড়া জাতীয়তাবাদ, এই দুটো নিয়ে তিনি কাজ করেছেন। অর্থাৎ আমরা জাতীয়তাবাদ নিয়ে কথা বলি,
বাংলাদেশি জাতীয়তাবাদ। মানিকগঞ্জের ঘিওরে মাদক ও ইফটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির অফিসের সামনে মতবিনিময় সভায় ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস.এ. জিন্না কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী মিস্টার। গাজীপুরের কাপাসিয়ায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সচেতনতা বাড়াতে মোটরসাইকেল র্যালি ও প্রচার কর্মসূচি পালন করেছে একটি তরুণ সংগঠন। কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন স্লোগান ও রং বেরঙের ব্যানার ফেস্টুন হাটে মোটরসাইকেল চৌকি উপজেলার টোক ইউনিয়নে বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে সাধারণ মানুষকে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় তরুণরা সমাজ থেকে মাদক নির্মূলে পরিবার, তরুণ সমাজ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রামের সন্দ্বীপে আব্দুল মালেক স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী ও সফল অভিভাবক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিক আলম। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আবু তাহের, আলমগীর হোসেন ঠাকুর, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হালদার। অনুষ্ঠানে শিক্ষার মনোন্নয়ন, মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। ঢাকার কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেল 4টায় কলাতিয়া আকসাইল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মানিকনগর স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভাওয়াল ক্লাব। এর আগে খেলার উদ্বোধন করেন ঢাকা 2 আসনের এমপি ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আমানুল্লাহ আমান বলেন, মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই। আমার দলের কেউ মাদক বিক্রি বা সেবন করলে তাকে পুলিশে দিন, দেশে কোনো মাদক থাকবে না। করেছে আল্লাহ তাআলা আরেকজনকে দেশ ছাড়া করে দিয়েছে। কে করলো এটা? আল্লাহ। অতএব আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। আমি আপনাদের অনুরোধ করব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। মাদক সহ সকল অপসংস্কৃতি থেকে যুব সমাজকে দূরে রাখা এবং সুস্থ সবল যুব সমাজ গঠনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলহাজ কবির আহমেদ ভুইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের দরুইন গ্রামের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা আখাউড়া আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপত্র প্রাপ্ত ও জেলা বিএনপি সদস্য আলহাজ কবির আহমেদ ভুইয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।